টাকাওয়ালারা সুযোগ সুবিধা নিবে, আরো টাকা কামাবে, আরো ইয়া করবে, আর আমরা দুখুমিয়ারা যারা আন্দোলন সংগ্রাম করে খেলে গুলি খেয়ে মরবো। তো এই বিষয়গুলা দেশনায়ক তারেক রহমানের জানা উচিত আমি মনে করি। চিকিৎসার কথা বললেন না আপনি, যে পারিবারিক, সেটার ব্যাপারে তো তাদের তো কোনো কনসাল্টই নাই, কেউ আমাকে দেখতেও আসে নাই। আমার পুরা পায়ের মধ্যে শুধু লাঠির বাড়ি, তখন কিন্তু আমাকে কন্টিনিউ মানুষের খাবার দিত আর আমাদেরকে শুধু মাইট দিত। যখন কেউ ওই যে গণমাধ্যমের কর্মী বা ইয়ারা দেখা যাচ্ছে যে ছাত্র জনতা মানে যে স্ক্রিপ্টগুলা লিখে দিত প্রকাশ করার জন্য, তখন তো মোহময় গুলি কেউ নিতে পারতো না। আমরা কিন্তু প্রত্যেকটা অফিসে গিয়ে গিয়ে হাতে হাতে হ্যান্ড রাইটিং করে করে তাদের এই প্রেস লিস্টগুলো পৌঁছে দিয়েছি। আমি যে যতবার মানে হামলার শিকার হয়েছি, অনেকে সেই ততবার আন্দোলন সংগ্রামে মিছিলও যায় না। 5 আগস্টের পরে কিন্তু আমি জাতীয় প্রেস ক্লাবের মেম্বারশিপটাও আমাকে দেওয়া হয়নি। একটা কম্বল দিতে গিয়ে 5,000 মিডিয়া নিয়ে আসে। আমরা কিন্তু সেই সরকার এখন আর দেখতে চাই নাই। আমরা রাজপথে তেলবাজি করেছি সংগ্রামে, আমরা কিন্তু ওই যে টক শো থেকে তেলবাজি করি নাই। দেশকে গণতন্ত্র পুনরুদ্ধার করা, সাংবাদিকদের স্বাধীনতাকে পুনরুদ্ধার করা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার সম্মানের জায়গায় মুক্তির যেই ব্যবস্থাটা করার ক্ষেত্রে আমি একজন সৈনিক হিসাবে পালন করা, মানে একজন কলম সৈনিক হিসাবে আমি আমার দায়িত্বশীল জায়গা থেকে সেটাকে পালন করা। দর্শক, আপনাদের স্বাগতম কাল প্রকাশে। আজ আমাদের সাথে আছেন এমন একজন ব্যক্তি যার ত্যাগ তিতিক্ষার কথা শুনলে আপনাদের চোখে পানি ধরে রাখা অসম্ভব হতে পারে। আমাদের সাথে আছেন ডিউজের নির্বাহী সদস্য এবং জনবাণীর সিনিয়র রিপোর্টার রাজু আহমেদ ভাই। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার রাজনৈতিক ও আদর্শিক অনুপ্রেরণা শুরুটা আসলে কিভাবে হয়েছিল? আসলে দেখেন, আমি ছোটবেলা থেকেই যখন আমি মোটামুটি একটু বুঝের, তখন থেকেই দেখে এসেছি আমার বাবাও মানে জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল। আমার পাশাপাশি আমাদের আমি তেজগাঁতে আমার জন্ম, আমি তেজগাঁতে বেড়ে ওঠা। তো আমি যখন 2000 সালের দিকে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেই আপনার ইউনেস্কো জাতিসংঘের মধ্যে যেই মানুষের ন্যায় নীতি এবং দেশের কল্যাণের জন্য যেই ভাষণটা দিয়েছিল, বাংলায় ভাষণটা, সেটা আমি ভিডিও সিডি প্লেয়ারে দেখেছিলাম। তখন থেকেই তার প্রতি অনুপ্রাণিত হয়ে শহীদ রাষ্ট্রপতি ওনার প্রতি অনুপ্রেরণা হয়ে, ওনার কথা এবং আদর্শিক অনুপ্রেরণা হয়ে দেখেই আমি তখন থেকেই কিন্তু ছাত্র রাজনীতির সাথে একসাথে চলে আসছি এবং বিএনপির ছাত্র দলের রাজনীতির সাথে সংশ্লিষ্ট হই তেজগাঁ থানার অন্তর্ভুক্ত থেকেই। তখন থেকে আপনার সম্পৃক্ততা আসলে ছিল ছাত্র রাজনীতি থেকে। ওকে, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আসলে আপনার কি ধরনের ভূমিকা আপনি পালন করেছিলেন একটু যদি বলতেন আমাদের। আসলে যখন আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের এক্সিকিউটিভ মেম্বার, তো নির্বাহী পরিষদের সদস্য, আমরা পেশাজীবী রাজনীতির সাথে সংশ্লিষ্ট তখন থেকেই। আমরা যখন দেখেছি বিভিন্ন ধরনের গুণ, অন্যায়, অত্যাচার, হামলা, নির্যাতন আমাদের সাংবাদিক সহকর্মী থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষদের উপরে একটা স্টিম রুলার চলছিল, তখন থেকেই কিন্তু আমরা মানে এই সরকারের ব্যাপারের বিভিন্ন আলোচনা সমালোচনা, রাজপথের যেই বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে আমরা কিন্তু তাৎক্ষণিক ইয়ে করি। যখন কেউকে রাজপথে ব্যানার ধরার যখন লোক ছিল না, তখন কিন্তু আমরাই ব্যানার ধরে রেখেছি। এটা আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আপনারা ইচ্ছা করলে সেগুলো দেখতে পারবেন। এবং ফ্যাসিস্ট আন্দোলনের সময় আমি আমার যতটুকু মনে পড়ে, তখন তো আমাদেরকে কেউ কোথাও মানে একদিকে আমরা সাংবাদিকতা করি, কিন্তু আমাদের কিন্তু পলায় থাকার কথা ছিল না, আমাদের কিন্তু পলায় থাকতে হয়েছে। আমাদের সবসময় পিঠ ব্যাগের মধ্যে কাপড় নিয়ে আমরা ঘুরতে হয়েছে। আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি, হামলা, গ্রামের বাড়িতে যাওয়া থেকে শুরু করে নিজের বাসস্থান, অন্যের বাসস্থানের পর্যন্ত যে সহযোগিতা, সেটা কিন্তু আমরা পাই নাই। রাস্তায় আমাদেরকে দিন যাপন করতে হয়েছে। এবং চাকরি ক্ষেত্রেও যেটা বলবেন আপনি, চাকরি ক্ষেত্রেও কিন্তু আমাদের সমস্যার মানে তৈরি হয়েছে, যে আমাদেরকে কেউ মানে আমাদের যে গণমাধ্যম, স্বাধীন গণমাধ্যম কিন্তু ছিল না, মানে সবকিছু একটা দলীয়করণের মধ্যে ছিল। যে আমরা রাজপথে আন্দোলন করতে যাই, সরকারি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলতে যাই, রাজপথে সংগ্রামের জন্য যাই, যে দাগ মানুষের জন্য, এই তাগিদের জন্য যাই, সেই কারণে কিন্তু আমাদেরকে চাকরিতেও আমাদেরকে চাকরিও করতে দেয় নাই। শুধু তাই না, শুধু চাকরি তো অনেক বড় ব্যাপার, মানে চাকরির পরে নিজের যে দায়িত্বশীল জায়গাটা, সেই জায়গাটার মধ্যে কিন্তু আমাদেরকে থাকতে দেয় নাই। এবং আমাদেরকে এই মনে হচ্ছে যে পুলিশ নিয়ে যেত আবার আনতো। ওই আপনার এই ছাত্রলীগ যুবলীগ যে ক্যাডার বাহিনী ছিল, যে আমাদের উপরে হামলা করতো, আমরা এই মেডিকেল থেকে আসছি আবার আন্দোলনে গেছি, এই মেডিকেল থেকে বেরোছি আন্দোলনে বেরোছি। 2018 সাল
যখন আপনার 2018 সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কোর্টে হাজিরা দেওয়ার সময় তখনও কিন্তু গুরুতর আহত হয়েছি ম্যাডামের হাজিরার সময়, এবং আন্দোলন সংগ্রামের যে এবং তার ব্যাপারে যেই ভুয়া মিথ্যা মামলা বা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে ওনাকে যে পরিমাণের হ্যারাসমেন্ট করেছে, সেই হ্যারাসমেন্টের প্রতিবাদে কিন্তু আমরা রাজপথে তখন হাইকোর্টের সময় কিন্তু আমরা ভিড় করতাম হাইকোর্টের পাশে। তখন কিন্তু আমরা আমাদের সাংবাদিক সমাজের এখান থেকেও আমরা কিন্তু ব্যানার নিয়ে গিয়েছি, আর তখনও কিন্তু আমি গুরুতর হামলা হয়েছি। তাদের মায়ের মানে কি বলবো, প্রচুর পরিমাণে আমার উপরে নির্যাতনের শিকার হয়েছি তখনও। ইভেন আপনার এই ফ্যাসিস্ট আন্দোলনের সময় আমরা আমরা আমাদের শ্রদ্ধেয় নেতা মরহুম কিছুদিন আগে উনি আমাদের ছেড়ে চলে গেছেন, রুহুল আমিন গাজী ভাই, ওনার নেতৃত্বে, এবং আমাদের কাদের গনি চৌধুরী ভাই পেশাজীবীর, তখন উনি মহাসচিব ছিল, বা সাবেক মহাসচিব, ওনাদের নেতৃত্বে কিন্তু আমরা রাজপথে যেই পরিমাণের মানে আমরা যেই পরিমাণের ওয়ার্ক করেছি রাজপথে, আমরা মনে করি আমরা যদি ওয়ার্ক না করতাম তাইলে আজকে এই ফ্যাসিস্ট বিদায় হইতো না। আমরা এটা পরোক্ষ করে বলতে পারি, আমরা 144 ভাঙা মানুষ। আমরা আসলে যতটুকু জানি সেটা হচ্ছে যে আন্দোলনের সময় আপনার উপরে ব্যাপক হামলা হয়েছিল, এবং আপনি হামলা মামলা এবং আপনাকে হচ্ছে গোয়েন্দা তৎকালীন যারা গোয়েন্দাতে ছিল আপনাকে হচ্ছে বেশ কিছুদিন হচ্ছে গুম করে রাখা হয়েছিল, এমনটা আমরা জানি। সে ব্যাপারে যদি একটু বলেন আমাদের, আসলে আপনার আন্দোলনের বিষয়টা নিয়ে টোটাল। আসলে দেখেন, আমরা আসলে মানে এগুলা বলতে গেলে আসলে নিজের খুবই এখনো ভয়ে এখনো ইয়ে হয়। আমরা এখানে আপনার যে অফিসটা আছে, 2018 সাল 2023 এই যে কালভার্ট রোডে আমাকে গুলি করে ফেলে রেখেছিল মৃত মনে করে, এবং হসপিটালে যাওয়ার পরে কিন্তু আমাকে হ্যান্ডকাপ করে মানে মানে ঢাকা মেডিকেল কলেজেও কিন্তু আমাকে হ্যান্ডকাপ করে রাখা ছিল। আমাদের এখানে আমাদের এক মুরব্বী ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য মতিউর রহমান সর্দার ভাই, ওনার সহযোগিতায় আমাকে এই ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়েছিল। এখানে মুহে মুহে গুলি যে শব্দ, আমরা আমাদেরকে যেই পরিমাণ এখানে, আমি তো সবাই ধারণা করেছিল বা আমারও কোনো ইয়ে ছিল না যে আমি 2023 সালে আমার তখন মনে হয় আজকে মানে মৃত্যুর হাত থেকে, নিশ্চিত মৃত্যুর হাত থেকে আমি বেঁচে ফিরেছি। আমার সাথে ডিএম আমিরুল ইসলাম ওমর ভাই ছিল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক, উনিও ওই দিন গুরুতর আমার সাথে একসাথে আহত হয়েছিল। আমরা কিন্তু মানে কি বলবো, আপনার এই আমাকে 2022 সাল 2022 সালও আমাকে আমাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ সোনারগাঁতে, সেখানেও কিন্তু মানে ছাত্রলীগ যুবলীগ আমাকে মব সৃষ্টি করে একটা শাটারের ভিতরে আটকে বেধক পিটানো হয়েছে। যে আমরা ঢাকা শহরে আন্দোলন সংগ্রাম করি, গ্রামের বাড়িতে গিয়ে ওইখানে কিন্তু আমার করেন, আমার বাড়িতে হামলা হয়েছে, আমার ছোট্ট বাচ্চার গায়ে হামলা হয়েছে। ইভেন সবচেয়ে দুঃখজনক ব্যাপার, আমার সন্তান যখন প্রথম তার মাতৃগর্ভে অবস্থায় ছিল, তখন আমাকে আপনার সাদা পোশাকধারী তারা উঠিয়ে নিয়ে গিয়েছিল। নিয়ে গিয়ে আমার তখন ওই অবস্থাতেই আমার বাচ্চাটা যখন মাতৃগর্ভে, সেই অবস্থাতেই কিন্তু আমাদের পরিবারের উপর একটা বিচ্ছিন্ন অবস্থা তৈরি হয়েছিল। ইভেন শুধু তাই নয়, আমাদেরকে আমি শুনেছি যে আমাদের নিকটস্থ থানায় রাতের বেরাতের মধ্যে অনেক সময় ধরে তাদেরকে এই অবস্থায় আমার স্ত্রী এবং আমার বৃদ্ধ মা তাদেরকে হেনস্থা করেছিল তারা। এবং থানার ভিতরে অনেক তখন তৎকালীন যিনি ওসি ছিল তারা এবং তাদের যেই মানে প্রশাসন বা বাহিনীটা ছিল, তারাও কিন্তু করছে। ঢাকাতে আমি আমার কোনো বাসায়, তেজগাঁও কোনো বাসাতে আমি থাকতে পারি নাই। যেখানে গিয়েছি তেজগাঁতে যে আলাউদ্দিন মার্কেট, সেখানেও আমার উপরে মব সৃষ্টি করে বেধড়ক পেটানো হয়েছিল যে আমরা কেন সরকার বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত হই, আমরা কেন করি। যে অনেকেই তারপর দেখা যাচ্ছে আমরা একটা সংবাদ প্রকাশ করার পরে কিন্তু আমাকে আমার অফিসের, আমি তখন দৈনিক আমাদের কণ্ঠে কাজ করি, আমার হাউজের নিউজ এডিটর থেকে শুরু করে আমার পিসিটিসি যা কিছু আছে সব কিছু নিয়ে, এবং আমাকে উঠে নিয়ে চলে গেছিলো ডিজিএফআই। হ্যাঁ, তৎকালীন মানে আসলে বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে আমরা আজকে বলতেছি এভাবে, কিন্তু ঘটনাটা কিন্তু এরকম না যে স্পর্শকাতর যে বিষয়গুলো থাকে। হামলার শিকার হয় নাই, আমাকে রাস্তায় মোটরসাইকেল সহকারে হামলা করে আমার মোটরসাইকেল পর্যন্ত নিয়ে গিয়ে আমাকে রাস্তায় মেরে ফেলে রেখেছিল। আপনি দেখবেন যে আমার হাতের যে গুলির এই যে এগুলা আমার পুরা সমস্ত শরীরের মধ্যে, মানে আমার প্রত্যেকটা জায়গার মধ্যে ফ্যাসিস্ট সরকারের পুলিশ এবং বিভিন্ন ধরনের সংস্থার বাহিনী সহ এবং ছাত্রলীগ যুবলীগ যারা ছিল, বা অনেকে গুপ্তও বলি যে যারা এখনো বেরোয়েছে,
তাদের মায়ের এমন কোনো আমার শরীরের দাগ নাই যেন মায়ের এই আমার এখানে এই জায়গাটা দেখেন, এখানে এই জায়গাটা কিন্তু গুলির স্প্লেন্ডার লাগানো এখনো এখানে, অথবা ক্যামেরাতে সরাসরি দেখা যাচ্ছে কিনা। আমার এখানকার মার্সেল ভাঙা, আমার এখানে পায়ের দুটোটা পায়ে কিন্তু আমাদের ভাঙা, এবং আমার এখনো খুব গুরুত্বপূর্ণ মানে চিকিৎসা প্রয়োজন, যেটা হচ্ছে আপনার পা দুটা যেহেতু আমার ভাঙা, আমার এখনো ডাক্তার বলেছে, আপনি কাগজপত্র দেখতে পারেন যে আমার দুটোটা পায়ে এখনো অস্ত্রোপচার করা লাগবে, কারণ আমি এখনো ঠিকমতো উঠে দাঁড়িয়ে বা দৌড়া হাঁটা চলাফেরা করতে আমার পা ঘুরে যায় হাঁটতে গেলে। আমার এই যে চোখের যে সমস্যা, আমি একজন গণমাধ্যম কর্মী, আমি মোবাইল এবং পিসিতে বেশিক্ষণ কাজ করতে পারি না, কারণ আমার ওই যে যখন আপনার আন্দোলন সংগ্রামে গিয়ে যখন টিয়ার শেলটা আমার এখানে লেগেছিল, কপালের এখানে ফেটে গেছিল, তখন চোখের মধ্যে সরাসরি টিয়ার সেলের ইয়াটা যাওয়ার কারণে আমার চোখের মানে দৃষ্টিশক্তি অনেকটাই কমে গেছে। আমার কন্টিনিউ করার জন্য আমার রাইট অ্যান্ড লেফট হ্যান্ড, আমি যদি কিছুক্ষণ থাকি তখন দেখা যাচ্ছে আমার চোখে অত্যাধিক ব্যথা অনুভব করে। আমার বন্ধু ডক্টর নিজাম, বর্তমান সে ড্যাবের ইয়েতে, সে তার তত্ত্বাবধানে আমার চিকিৎসা চলতেছে। এদিকে আমার বুকে শ্বাসকষ্ট, আমি বেশিক্ষণ হাঁটলে দেখা যাচ্ছে আমার মানে বেশিক্ষণ না, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার শ্বাসকষ্ট অনুভব হয়, বুকে ব্যথা তৈরি হয়। ইভেন সবচেয়ে কঠিন বিষয়, আমি কিন্তু এক কাইথে হাঁটতে বা ঘুমাইতে পারি না। এটা হলো ইয়ে বিষয়। আমি দেখা যাচ্ছে এখন 28শে অক্টোবর মানে 5ই আগস্টের পরের সময় কিন্তু আমি গ্রেপ্তার হয়েছিলাম। আমার আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি তখন কিন্তু সাংবাদিক অঙ্গনে এই কথাটা আমি এখন পর্যন্ত ইয়ে করি নাই। আমাকে ভিআইপি বলে না যে কোনো ধরনের মামলা ছাড়াই আটক রাখা, আমার কিন্তু সে ধরনের আটক রেখে নির্যাতন চালিয়েছিল। আমার এই যে আপনার ফুটেজ আপনি দেখবেন যে আমার পুরা পায়ের মধ্যে শুধু লাঠির বাড়ি, তখন কিন্তু আমাকে কন্টিনিউ মানুষের খাবার দিত আর আমাদেরকে শুধু মাইট দিত। যে সরকারকে পরিবর্তনের আন্দোলনের ক্ষেত্রে বা সরকারকে নামানোর আন্দোলনের ডাক দিয়েছিলাম। আমি যেদিন প্রথম ঢাকা সাংবাদিক নির্বাচন করি, আমি কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি নাই, তখন আমার উপরে হামলা হয়েছিল। আমি প্রথম দিনই বলেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, মুক্তি না দিলে আমরা সাংবাদিক সমাজরা কিন্তু ঘরে বসে থাকবো না। আমি তখনই মুক্তির আন্দোলনের ডাক দিয়েছিলাম। সেই আন্দোলনের ডাক দেওয়াতেও কিন্তু আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। আমার বাড়িতে যে পরিমাণ হামলার শিকার হয়েছে, গ্রামের বাড়িতে আমার বৃদ্ধ মাকে যে পরিমাণ টর্চার সেলের মতো করেছিল, সেটা আপনারা না দেখলে কন্টিনিউ আমার মায়ের চোখের পানিও আমি মনে করি তাদের ওই অভিশাপের কারণেই এই সরকারের পতন হয়েছে। ভাই এই বিষয়টা আমরা একটু আলাদা করে জানতে চাই। এই যে পুরো সময়টাতে আপনার পরিবারের মধ্যে আসলে যে পরিস্থিতিটা আসলে কিভাবে গেছে, এটা যদি একটু আমাদেরকে একটু বলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, পরিবারের বিষয়টা গেছে মানে খুব দুঃখজনক এবং কষ্টজনক। মানে কিভাবে বলি, প্রথমত মা, পরিবারের ভাই বোন, মানে আমার 3 বোন আছে, তারা প্রত্যেকেই খুব দুশ্চিন্তার মধ্যে ছিল, আমার স্ত্রী সহ। দেখা যাচ্ছে একদিক দিয়ে পরিবারের আন্দোলন করতে গিয়ে চাকরি নাই, ঘরে খাবার নাই, এটা বাস্তবতা যেটা। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই যে আমাকে মারতাছে, পিটাচ্ছে, আবার হসপিটাল থেকে কন্টিনিউ চিকিৎসার খরচ নাই, আবার ওইখান থেকে বেরিয়ে অনুপ্রাণিত হয়ে আবার পুনরায় আন্দোলনে যাচ্ছি। মানে এভাবে দিনগুলা কিন্তু এভাবেই গেছে। এখন অনেকে গল্প করে, আমরা গল্প শুনি, কিন্তু আসলে কি বাস্তবতার ভিন্ন। ওই যে ফেসবুক চ্যারিটি আন্দোলন হয় নাই, কিন্তু আমরা আন্দোলনটা করেছি ফেসবুক আন্দোলন না, আমরা আন্দোলনটা করেছি রাজপথের আন্দোলনটা। আমার বাড়িতে আপনি যাবেন, গিয়ে দেখবেন যে আমাদের বাড়িতে আমাদের কি ধরনের মানে নির্যাতনের শিকারটা করেছে। আমার ছোট বাচ্চা, আপনার ছবি দেখাবো না, ছোট বাচ্চার মানে ওই যে আপনার বাড়িতে যে চিল্লাফাল্লা করতে গেলে ওরা ডান হাতটা কিন্তু ভেঙে ফেলছিল তখন তার বয়স 1.5 বছর। মানে এই যে গণ-অভ্যুত্থানের কথা বলতেছি, হ্যাঁ। তো আপনার এই ধরনের পরিস্থিতির শিকার হইতে হয়েছে। তার মানে আমি আপনাকে বুঝাইতে পারবো না যে কি ধরনের টর্চার বা কি ধরনের পরিস্থিতি হয়েছে। খুব স্পর্শকাতর ব্যাপার। মানে আমি যে যতবার মানে হামলার শিকার হয়েছি, অনেকে সেই ততবার আন্দোলন সংগ্রামে মিছিলও যায় না। আল্লাহ আমাকে আমি মনে করি নিজের হাতে বাঁচিয়ে রেখেছে, কিন্তু একটাই ইয়া ছিল, অন্তত এই দেশকে গণতন্ত্র পুনরুদ্ধার করা, সাংবাদিকদের স্বাধীনতাকে পুনরুদ্ধার করা, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার সম্মানের জায়গায় মুক্তির যেই ব্যবস্থাটা করার ক্ষেত্রে আমি একজন সৈনিক হিসাবে পালন করা।
মানে একজন কলম সৈনিক হিসাবে আমি আমার দায়িত্বশীল জায়গা থেকে সেটাকে পালন করা এবং মানুষের যে চর্চাটা, এই যে গুম শিকার হত্যার যে চর্চাটা, সেখান থেকে বন্ধ করে একটা প্রকৃত সরকারের দিকে নিয়ে আসার জন্যই কিন্তু আমরা আন্দোলনের অংশগ্রহণটা করেছি এবং আন্দোলনটা করেছি। অনেকে বলে আন্দোলন করেছে 17 বছর, আমি মনে করি আমি আন্দোলন করেছি মিনিমাম 12 বছর, একদম অ্যাক্টিভলি 12 বছর অ্যাক্টিভলি আন্দোলন করেছি সক্রিয়তার সহিত। আর যেইগুলো আন্দোলন বলেছি যে ওই যে ফোকাসিং আন্দোলন, সেগুলোতে আমরাও গিয়েছি, কিন্তু সেগুলো আন্দোলন ছিল না, মূলত আন্দোলন ছিল আমরা বলতে পারি 10 তারিখের কথা, গোলাপবাগের কথা, আমরা বলতে পারি 28 অক্টোবরের কথা, আমরা বলতে পারি বেগম খালেদাদের 2018-র কথা, 15-র কথা, আমরা বলতে পারি সেই এই আপনার এই যখন এই কোঠা আন্দোলন শুরু হয় সেই আন্দোলনের কথা আমরা বলতে পারি। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে সেই আন্দোলন মানে এই যে মুক্তির যে 5ই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনের কথা আমরা বলতে পারি। যখন কেউ ওই যে গণমাধ্যমের কর্মী বা ইয়ারা দেখা যাচ্ছে যে ছাত্র জনতা মানে যে স্ক্রিপ্টগুলো লিখে দিত প্রকাশ করার জন্য, তখন তো মোহময় গুলি কেউ নিতে পারতো না। আমরা কিন্তু প্রত্যেকটা অফিসে গিয়ে গিয়ে হাতে হাতে হ্যান্ড রাইটিং করে করে তাদের এই প্রেস লিস্টগুলো পৌঁছে দিয়েছি। শুধু রাজপথে আন্দোলন সীমানা ছিল না, নিয়েছি। এ কারণেই কিন্তু পুলিশ আমাকে ওই যে মানে পুলিশ ছাত্র যুবলীগ আমাকে ধরে কিন্তু মানে পেটানো। আমি কিন্তু অনেকে বলবে যে আপনি 5ই আগস্টের পরে কোথায় ছিলেন। হ্যাঁ, 5ই আগস্টের পরে তো আমি কোথায় থাকবো সেটা তো আমি জানি। 5ই আগস্টের পরে তো আমি আমার শারীরিক ট্রিটমেন্টে নিয়ে আমার পরিবারই নিয়ে ব্যস্ত, আমার পরিবার আমাকে নিয়ে ব্যস্ত। কারণ যখন আমরা সবাই আনন্দে ঘুরে বেড়াচ্ছি, তখন আমরা কিন্তু চিকিৎসায় বেড়াচ্ছি, আর আমাদের কাছে চিকিৎসা করার মতো টাকাও ছিল না। আমরা অনেকে বলে যে অমুক ডাক্তার তমুক ডাক্তার, সরকারের এটা আছে ওইটা আছে, বা বিরোধী দলের মানে বর্তমান আমাদের দলের এটা আছে, অমুকের চিকিৎসার দায়িত্ব নিয়েছে। আমাদের দায়িত্ব কেউ নেয় নাই। আমাদের দায়িত্ব আমাদের বাবা, আমাদের পরিবারই আমাদেরকে দায়িত্ব নিয়েছে, আমাদের ফ্যামিলি আমাদের দায়িত্ব নিয়েছে, কেউ আমাদের খোঁজ খবর রাখে নাই। পরিবার সম্পর্কে আসলে আরেকটু যেটা জানতে চাই, এই যে রাজনীতি করার কারণে আসলে আপনাকে এত হ্যারেস হইতে হইল, এত হয়রানি, এত হামলা মামলা, এই যে দিন শেষে হচ্ছে আপনার পরিবার আপনার পাশে ছিল, কখনো কি পরিবারের ব্যাপারে কিছু বলেছে যে রাজনীতিটা আসলে কেন করা হয়? তাহলে যদি রাজনীতির থেকে কোনো প্রকারের যদি না আসে, কোনো ধরনের সাপোর্টই যদি না থাকে, এই ব্যাপারটা যদি একটু বলেন। পরিবার সবসময় বলে, আমি যেহেতু আমার পরিবারের একমাত্র সন্তান মানে ছেলে হিসাবে আমি, তো ওনারা আমার উপরে অনেকটাই আস্থাশীল। আমার বাবা মারা গেছে 2007-এ। তো তারপর থেকে কিন্তু আমাদের পরিবারের একমাত্র মানে ভরণ পোষণ বলি না কেন, তারপর আমার পরিবারের বড় বোন থেকে শুরু করে আমি এখন বর্তমানে, তো ওরা আমাদেরকে নিয়ে অনেক একটা স্বপ্ন। আমরা আসলে পলিটিক্স বা রাজনীতি থেকে আর্নিং ইনকামের চিন্তাটা করি না। আমরা চিন্তা করতে, আমার পরিবার চিন্তা করে সবসময় যেন না, দেশের কল্যাণে সে কাজ করতেছে, দেশের জন্য কাজ করতেছে, সেটা যেন সৎভাবে ভালোভাবে এবং জনগণের কল্যাণে কাজটা হোক, মানে নিজেদের কল্যাণে। কিন্তু যখনই দেখা যাচ্ছে যে যারা মানে মানে আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই, কোনো কিছু নেই, উল্টা বরঞ্চ আমাদের জনগণের বিপক্ষে যারা দাঁড়িয়েছে, তারা এখন যখন সামনে এসা বিভিন্ন ধরনের সরকারি বর্তমান সুযোগ সুবিধা নিয়েছে, এই যে 18 মাস ইউনূস সরকারের সময় এবং বর্তমান সরকারের সময় নিচ্ছে, তখন সেটা থেকে বলে যে তোমরা এদেরকে বন্ধ করতে পারো না, দেখে আমাদের উপর আঙ্গুল, পরিবার থেকে আঙ্গুল ওঠে যে আমরা কেন এইটাকে নিয়ন্ত্রণ করতে। কিন্তু আমরা নিয়ন্ত্রণ করবো, আমরা তো সরকারের কোনো দায়িত্বে নাই। বর্তমান সরকার মানে ফ্যাসিস্ট সরকার বিদায়ের পরে ইউনূস সরকারও আমাদের কোনো খোঁজখবর নেয় নাই। আর বর্তমান আমরা যে সরকার, আমাদের রক্তের বিনিময়ে, আমি মনে করি আমরা যারা আন্দোলন করেছি, আমার এই যে পা বা বিভিন্ন ধরনের মানে আমরা যারা বিসর্জন দিয়েছি, তাদেরই সরকারের কারণে আজকের এই প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রী এখন আমি মনে করি যে খবর নিবে, কিন্তু হয়তোবা দেশনায়ক তারেক রহমান হয়তোবা একটু গুছানোর পরে সবাইকেই খোঁজ খবর নিবে, আমাদের সাংবাদিক সমাজ বা পেশাজীবী সমাজের অনেকেরই খোঁজ খবর নিবে, এটা আমার বিশ্বাস। কারণ তিনি ওই ঘরেরই মানুষ, যেই ঘর বাংলাদেশকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। বাংলাদেশকে অন্তিম মুহূর্তগুলোতে তারা যেই মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশটার জন্য সেই ঘোষণা দেওয়ার সাথে বিরত থাকে নাই। এই দেশটাকে একটা গণতান্ত্রিক চর্চা খুব খারাপ একটা পজিশন থেকে মানে স্বাধীনতার পরে একটা পজিশন, দুর্ভিক্ষ জায়গা থেকে উঠাই নিয়ে আসার মতো একটা সরকার ছিল। এরপরে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চলে যাওয়ার পরে ওনাকে হত্যা করা হলো, তারপরে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসীন নেত্রী, যিনি আমাদের
এই ছোট ছোট মাসুম বাচ্চা যখন তখন আমাদের বর্তমান রাষ্ট্রনায়ক এবং ওনার ছোট ভাই আরাফাত রহমান কুকু যখন ছোট ছিল তাদেরকে রেখে এবং গণতন্ত্রে এবং এই দেশের মানুষের কথা চিন্তা ভাবনা করে মানুষকে একটা সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার ক্ষেত্রের জন্য এবং দেশটাকে গুছিয়ে রাখার জন্য যিনি আপোষহীনভাবে ওনাদেরকে ছোট বাচ্চাদেরকে রেখে দেশের চিন্তা করে গেছে, উনি কিন্তু সেই ঘরেরই সন্তান। মনে করি আমার বিশ্বাস যে উনি আমাদেরকে খবর নিবে। কিন্তু একটা বিষয় বলা উচিত যে আমরা বাংলাদেশের আন্দোলনটা করেছি ওনাদের ডাকে, দেশের আন্দোলনটা করেছি, কিন্তু ওনার হয়তোবা ওনার এখানে আমাদের এই খোঁজখবরগুলো কতটুকু আছে কিনা সেটা আমরা জানি না। কারণ আমি যখন হামলার শিকার হই তখন কিন্তু ওনাদের যেই মিডিয়া সেল যেই গঠন করা হয় সেই সেলে কিন্তু আমার অনেক ফুটেজ ওইখানে আছে যে আমি কিভাবে হামলার শিকার হয়েছি। সেই নোটগুলি ওনারা দেখে কিনা আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি, উনি বলেছিল প্রত্যেকটি মিছিলের পিছনের সারির মানুষগুলোকে ডেকে নেবে, কিন্তু আমরা তো সামনের সারিতে ছিলাম, কিন্তু আমাদের ডাক কিন্তু বা আমাদের চিকিৎসা ব্যাপারটা কিন্তু আসে নাই। 5ই আগস্টের পরে কিন্তু আমি জাতীয় প্রেস ক্লাবের মেম্বারশিপটাও আমাকে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি কর্তৃপক্ষ সেটা বলতে পারবে। আমাকে কিন্তু এখন পর্যন্ত ভালো কোথাও বা কোনো হাউজে, আমি জনবাণীতে আমি কর্মরত আছি এখন পর্যন্ত, কিন্তু কোনো হাউজে আমাকে কিন্তু চাকরির ব্যবস্থা করে নাই। শুধু তাই নয়, চিকিৎসার কথা বললেন না আপনি যে পারিবারিক, সেটার ব্যাপারে তো তাদের তো কোনো কনসাল্টই নাই, কেউ আমাকে দেখতেও আসে নাই। মানে আমি যে হামলার শিকার হয়েছি আমাকে দেখতেও আসে নাই, খোঁজখবর তো দূরের কথা। কিন্তু এই বিষয়গুলো দেশনায়ক তারেক রহমানের জানা উচিত আমি মনে করি। কারণ ওনাকে কনসাল্ট যারা দিচ্ছেন তারা কি খবরগুলো দিচ্ছেন কিনা, আমার মতো শত শত লক্ষ লক্ষ একজন ক্ষুদ্র কর্মী যারা আছে বা পেশাজীবী নেতৃবৃন্দ আছে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের ব্যাপারগুলোতে ওনার সামনে কি শুধু বলেই যাচ্ছে যে আমরা করে যাচ্ছি, কিন্তু আসলে কি বাস্তবে তারা করছে কিনা সেই ব্যাপারটা কিন্তু ওনার তদারকি করে জানা উচিত, দেখা উচিত। এটাই আমার কথা। আর একটা বিষয় বলি যে সাংবাদিক অঙ্গনে দেখা যাচ্ছে যে আপনি যেটা বললেন যে আমাদের যেই খোঁজখবর, আমরা তো ওনার দ্বার প্রান্তে যেতে পারি নাই। 28 অক্টোবর যখন ফ্যাসিস্ট বিদায় হওয়ার পরে তো আমরা ইফতারি পার্টিরই দাওয়াত পাইনি। পেশাজীবী যে ইফতারি পার্টি বলেন, সেই ইফতারির পার্টি কিন্তু দাওয়াত পাইনি। কিন্তু আগে ফ্যাসিস্ট সময়ের যে ইফতারি পার্টিগুলো হয়তো বা ইফতারির যে আন্দোলন সংগ্রামের এগুলো, সেগুলোর ব্যানার ধরা এবং সম্পূর্ণ সমন্বয় করা, সেগুলো কিন্তু আমরাই করেছি। আমি রাজু আহমেদ করেছি অনেকটাই, হ্যাঁ। কিন্তু এখন ওনাদের সুসময় আমাদের কথা ভুলে গেছে। আমাদের অন্তত মনে করি যে প্রত্যেকটা সেক্টরে যারা কাজ করেছে সবারই একটু খোঁজখবর নেওয়াটা উচিত। এবং আমরা তো এখন কিন্তু খুব মানবতার, এই যে রমজান, আমরা কিন্তু মানবতার জীবনযাপন করেছি। আমাদেরকে অনেকেই বলে যে আমরা নাকি কিছুটা উন্মাদ পাগলের মতো হয়ে যাচ্ছি। কেন? এর মূল কারণটা হচ্ছে আপনার যখন রাজনীতিতে খাবার আসে না, রাজনীতিতে আসে সম্মান, রাজনীতিতে আসে মানুষের কিন্তু কিছু শ্রেণীর লোকেরা, আমরা যারা সংগ্রাম আন্দোলন করেছি তাদেরকে কর্ম এবং কাজের ক্ষেত্রে অনেক ধরনের ক্ষতিগ্রস্ত করছে, যেন আমরা কেন আন্দোলনটা করেছি। এই বিষয়গুলো আমাদের দেশনায়ক তারেক রহমানের জানা উচিত। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর আপনি আসলে কি ধরনের পরিবর্তন বা আসলে মূল্যায়ন চেয়েছিলেন, বা আপনার আসলে কি ধরনের পরিবর্তন দেখার ইচ্ছে ছিল সেটা যদি একটু বলতেন এখন ত্যাগী নেতা হিসেবে। আসলে 5ই আগস্টের পরে আমরা চেয়েছিলাম একটা, আমি বেশ অনেকগুলো আমার আশা আমার চাওয়ার মধ্যে ছিল। প্রথমত ফ্রি অ্যান্ড ফ্রিডম একটা গভর্নমেন্ট, ফ্রি অ্যান্ড ফ্রিডম পাবলিক, সকল পেশার লোকেরা খুব ফ্রি এবং খুবই একদম স্বচ্ছভাবে তার মত প্রকাশ করবে, মৌলিক চাহিদা পূরণ করবে সরকারের কাছ থেকে যেটা চাবে। আর কোনো ছেলে মেয়ে, আর কোনো মায়ের সন্তান গুম হত্যার শিকার হবে না, আমার মতো হামলার শিকার হবে না, আমার মতো কেউ যেন আন্দোলন সংগ্রাম করার জন্য সরকারকে আর পুনরায় ভবিষ্যতে কোনো সরকারকে পতনের জন্য মাঠে নামার জন্য না, মুহে গুলির ছোড়ার তো প্রয়োজন নাই, স্নাইপার ব্যবহার করার দরকার হবে না। হ্যাঁ, আমার চাহিদাটা ছিল একটা সরকার যারা যে ছাত্র জনতা যারা ছিল ছাত্ররা, তাদের পড়াশোনার দিকে মনোযোগী হয়ে যাবে, হ্যাঁ। এবং যারা রাজনৈতিক ব্যক্তিরা আছে তাদের একটা শিক্ষা নিয়ে চাঁদাবাজি, দুর্নীতিবাজ, আমলাতান্ত্রিক যেই সমস্যা জটিলতা, আমলারা যেই দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে, হ্যাঁ,
সরকারের যারা রাজনীতি করে, রাজনীতিবিদরা যে এটা ব্যবসা না, হ্যাঁ এটা যে কল্যাণ, সেই জায়গাটা এটা কিন্তু আমাদের চাওয়াটা ছিল। আমি মুক্ত একজন গণমাধ্যম কর্মী, মুক্তভাবে যেন কোনো এজেন্সি আমাকে একটা নিউজ ধরিয়ে দিল বা ইয়ে করে দিল বা কোনো ধরে দিল, সেটা যেন না হয়। আমার মুক্ত গণমাধ্যম স্বাধীনতা, হ্যাঁ একজন চিকিৎসক তার চিকিৎসার পাওয়ার স্বাধীনতা, মানে একজন প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের স্বাধীনতাটার জন্যই কিন্তু আমরা এই আন্দোলনটা মানে চাওয়াটা ছিল। কিন্তু একজন মা তার অবশ্যই তার সন্তানের কাছে যেরকম বড় করার জন্য যেরকম একটা সন্তান তার মায়ের কাছে যেরকম একটা চাহিদা থাকে, কিন্তু মাও কিন্তু তার সন্তানের কাছে চায়। সেরকম আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি, আমরাও কিন্তু একটা চাওয়া আমাদের ছিল, এই চাওয়াটা কিন্তু এগুলাই ছিল। কিন্তু আমরা বর্তমান দেখতে পাচ্ছি যে কিছু মানুষ হয়তোবা যারা ওই সরকারের সময় সুযোগ সুবিধা নিয়েছে, গত লাস্ট যে সরকার 17 মাসের সরকার, সেই সময় সুযোগ সুবিধা নিয়েছে, এখন টাকাওয়ালারা সুযোগ সুবিধা নিবে, আরো টাকা কামাবে, আরো করবে, আর আমরা এই দুখুমিয়ারা যারা আন্দোলন সংগ্রাম করে গুলি খেয়ে মরবো। বাংলাদেশে যারা গুলি খেয়ে আন্দোলন সংগ্রামে আহত নিহত হয়েছে, প্রত্যেকের খোঁজ খবর নেওয়া উচিত আমি মনে করি বর্তমান সরকারের। পূর্বের সরকার কি করেছে না করেছে সেটা জানার দরকার নাই, প্রত্যেকের খোঁজ খবর নেওয়া দরকার। এটাই আমার কথা। কারণ অনেকেই যার দুইটা হাত চলে গেছে, সে কি কাজ করতে পারতেছে, সে কি ভিক্ষা করে চলবে? সরকারের দেখা উচিত না? সেই দেখাগুলো যেন সঠিকভাবে দেখে, ক্যামেরার ফোকাসে আইসা সেটা জানা না। ওই যে আমরা দেখেছি না ফ্যাসিস্ট সরকারের আমার একটা কম্বল 500 টাকা, একটা কম্বল দিতে গিয়ে 5000 মিডিয়া নিয়ে আসে। আমরা কিন্তু সেই সরকার এখন আর দেখতে চাই নাই, নিজে তদারকি করা। আমি মনে করি উনি যেভাবে বর্তমান দেশে এসে যেভাবে চালিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা ওনার চলাচলে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা প্রতিমুক্ত দেখতে পাচ্ছি। এবং উনি আমাদের দেশের জন্য, আমাদের এই মানুষের জন্য অনেক ত্যাগ, ওনাকেও ওনার হামলার শিকার হয়েছে, চরমভাবে নির্যাতনের শিকার হয়েছে। আমিও একজন নির্যাতিত কর্মী। আশা করি উনি আমাদেরই বা আমরা ওনাদের দলেরই বা ওনার সহপাঠী একজন নির্যাতনের দিক থেকে। সুতরাং আমি মনে করি একজন নির্যাতিত প্রধানমন্ত্রী একজন নির্যাতিত ব্যক্তিদের খবর নিবে, এটাই আমার প্রত্যাশা। একটু পিছনে ফিরে যেতে চাই, সেটা হচ্ছে 2024 সালের 5 আগস্টের আগে 31 জুলাইয়ের আগে, জুলাই মাসে যখন হচ্ছে আন্দোলনটা হলো, তখন হচ্ছে বাংলাদেশে প্রায় 5 জন সাংবাদিক নিহত হয়েছে। এবং সে ব্যাপারে আপনার ঢাকা সাংবাদিক ইউনিয়ন বা জাতীয় প্রেস ক্লাব হোক বা অন্যান্য যত সাংবাদিক সংগঠন, আপনি যদি একজন সাংবাদিক নেতা, একজন সাংবাদিক সংগঠক, সেই ক্ষেত্রে আসলে ওই টাইমে আসলে আপনি কোনো ওই সময়টাতে কোনো ভূমিকা দেখতে পেয়েছিলেন কিনা, বা আপনার চোখে আসলে সেই দৃষ্টিটা কেমন ছিল, বা তাদের বর্তমানে আসলে এই সরকার এসে তাদের জন্য আসলে কিছু করতেছে কিনা? সেটা হতে পারে ঢাকা টাইমসের হাসান মেহেদী, সেটা হতে পারে এটিএম তুরাব যারা নিহত হয়েছে। আমি আপনাকে একটু নোট করে দিই, আমাদের আন্দোলনে 5 জন না 6 জন নিহত হয়েছিল। আমাদের লাস্ট ফ্যাসিস্ট হাসান মেহেদী সহ 6 জন নিহত হয়েছিল। আর টোটাল ফ্যাসিস্ট সরকারের সময় 69 জন সাংবাদিক নিহত শিকার হয়েছে। প্রায় 1200-র অধিক সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা, ওই যে আইন, বিভিন্ন আইনের জরাকলে জেল জুলুম অত্যাচারী ছিল। আর প্রায় 2000-এর অধিক সাংবাদিকতা ছেড়ে আহত হয়ে বিভিন্ন জায়গায় মানে তারা এই কর্মস্থ ছেড়ে দিয়েছে এবং অত্যাধিক মানবতা জীবনযাপন করেছে। অনেকে না পেরে দেশের বাইরে চলে গেছে, কারণ নির্যাতনের শিকার হয়ে। এটা কিন্তু আপনাদের মাধ্যমে এটা কিন্তু আমি বেশ কয়েকবারই এই আন্দোলন সংগ্রামের সময় কথাগুলো বলেছি। সাগর রুমি শুধু একা হত্যা হয়নি, সাগর রুমির সাথে কিন্তু মিছিলের ভারটা অনেক বড় ছিল। সেই জিনিসটাও আপনাদের জানো। এই যে কাজল ভাই দেখেছেন, তাকে পিছনে কিভাবে নিয়ে গুম করা হয়েছিল, আমাকে 28 দিন রেখেছিল। তো সুতরাং আপনার এই ধরনের নির্যাতনের বা সাংবাদিকদের শিকার কিন্তু ফ্যাসিস্ট আন্দোলনে আমরা ঢাকা সাংবাদিক ইউনিয়নের আমাদের ঢাকা সাংবাদিক সভাপতি শহীদুল ইসলাম এবং খুরশিদ আলম ভাইয়ের নেতৃত্বে কিন্তু আমরা সবসময় প্রত্যেকটি সাংবাদিক হত্যা নির্যাতনের ব্যাপারে আমরা রাজপথে ছিলাম। একমাত্র আমরাই বলতে পারি আমরা ইতিহাসে
বলা চলে আমরা যতটুকু এই কমিটি যারা আমরা সবাই প্রত্যেকেই যেই পরিমাণ এফোর্ট আমরা দিয়েছি, আশা করি সাংবাদিক সমাজের সম্মানের জায়গাটা রাখার জন্য আমরা সর্বোচ্চ ঢাকা সাংবাদিক ইউনিয়ন চেষ্টা করেছি এবং এই কারণে আজকে সাংবাদিকদের হলো কিছুটা হলো মর্যাদা রয়েছে। আমাদের এই আত্মত্যাগের কারণেই কিন্তু বলা ঠিক হবে না যে এটা অহংকার হয়ে যাবে। আমরা রক্ত দিয়েছি বিধায় আজকে সাংবাদিক সমাজ মাথা উঁচু করে কথা বলতে পারে। আবার অনেকেই বড় বড় টকশোতে এখন যারা আছে না, এরা কিন্তু সব গুপ্ত ছিল অনেকেই, ঠিক আছে, গুপ্ত থাকা অবস্থায় এখন বের হয়েছে কথা বলার জন্য, তেলবাজি করার জন্য। আমরা রাজপথে তেলবাজি করেছি সংগ্রামে, আমরা কিন্তু ওই যে টকশোতে গিয়ে তেলবাজি করি নাই, মানে এইটা করে ফেলেছি। আপনি দেখেছেন একজন ওই যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েও মন্ত্রী হয়ে গেছে, প্রতিমন্ত্রী হয়ে গেছে, উপদেষ্টা হয়ে গেছে। আমরা আমরা ওই ধরনের আমরা দিয়েছি, তারা হয়েছে। এখন টকশো টেলিভিশনগুলোতে যেভাবে দেখি, যারা অনেকে অনেক কথা বলে, কেউ বিভিন্ন দেশের বাইরের থেকে আইসা কথা বলতেছে। আরে ভাই, মুখে কথা বলা যায়, আসেন না রাজপথ দেখি। আপনার সামনে পুলিশ বা থেকে শুরু করে ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন বাহিনী, বিজিবি, তারপর সেনাবাহিনী ছিল অভ্যর্থনের সময়, বাংলাদেশের সকল বাহিনী একসাথে আপনাকে গুলি করতেছে। দেখি না আপনি আন্দোলনে আসেন, বিদেশে বসে তো অনেক কথা বলছেন, হ্যাঁ, এখন দেশে আইসা আপনারা অনেক কিছু করে ফেলতেছেন আর আমাদেরকে বলেন হু আর ইউ। আমরা এরকম কথা শুনতে পাইছি, কিন্তু আমরা শুনতেছি, কারণ 28 অক্টোবর তো আমাকে বললামই, প্রথম কথা আমি তো মেম্বারশিপই পাই নাই জাতীয় প্রেস ক্লাবের, জমা দেওয়ার পরও চাকরির ব্যবস্থা পাই নাই, চিকিৎসার ব্যবস্থা পাই নাই, ইভেন কোথাও মনে করেন যে পেশাজীবীর যে আমাদের ইয়াতে, আমি পেশাজীবীর প্রত্যেকটা প্রোগ্রামের কোনো না কোনো জায়গায় কনভেনারের দায়িত্ব পালন করেছি, কিন্তু ইফতারি পার্টিরই তো দাওয়াত পাই নাই এখন। আর মানে গুলশান অফিসে গেলে এখন আমাদেরকে বলে আমরা কে, আমরা তো কখনো যাই নাই, কিন্তু আমাদেরকে যখন ওই যে পেশাদারিত্ব পালনের ক্ষেত্রে যেটা যেতে হয়। বুঝতে পেরেছি। সর্বশেষ যেটা জিজ্ঞেস করবো আপনার কাছে, এখন আপনার প্রত্যাশাটা আসলে কি, দল, সমাজ কিংবা রাষ্ট্রের কাছে আসলে আপনার এই ত্যাগ তিতিক্ষা, আপনার এই সর্বোপরি আপনার আসলে চাওয়াটা কি? দেশটাকে ভালো রাখুক, দেশটাকে ভালো রাখুক, কোনো ধরনের সিন্ডিকেট থাকবে না, কোনো গুম থাকবে না, কোনো হত্যা অত্যাচার থাকবে না, কোনো ধরনের সহিংসতা থাকবে না, এবং কোনো ধরনের গুপ্ত রাজনীতি থাকবে না। আমার পেশাটা আমি ফুল্লভাবে পালন করব, আমার পেশাটাকে আমি স্বাধীন পেশা হিসাবে কাজ করব। আমার কাজের অধিকার দিতে হবে, প্রথম কথা। আমার চাকরির অধিকার দিতে হবে। আমাদের এখানে দেখা যাচ্ছে কি, বর্তমান আমি বলতে চাই না, যারা প্রত্যেকটা হাউসগুলোতে যেভাবে যারা উড়ে এসে জুড়ে এসে বসেছে, অনেকে মব সৃষ্টি করে বসেছে, ভাই আমরা চাকরি করতে পারি, আমাদেরও চাকরির প্রয়োজন হয়, আমাদেরও সংসার আছে। আপনি কি জানেন কি না, বাংলাদেশের আমার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমার হাউস থেকে পিআইডির জন্য আমি আবেদন করেছিলাম। কোনো কালো শক্তি আমার পিআইডিটা পর্যন্ত আটকে রেখে এখন পর্যন্ত 28/5/2025 সালে আমি এটাকে আবেদনটা করেছি, আমার কিন্তু সেটাও দেয় নাই। ঠিক আছে, আপনি বুঝতে পারছেন তো আমাদের উপরে কি যাচ্ছে। আমরা যারা আন্দোলন সংগ্রামে, আমি যারা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের উপরে কি যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, উনি অবশ্যই এইসব বিষয়গুলা উনি নিজে মনিটরিং করে দেখবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গণমাধ্যমের সাথে উনি দেখা করেছিল, আমরাও গণমাধ্যমে ছিলাম, আমরা পেশাজীবী গণমাধ্যমে, আমরা কিন্তু ইনভাইটেশন পাই নাই, ওনার ইনভাইটেশন পাই নাই। এখন আমরা শুনতে পাচ্ছি যে ওনার যে উইংসের সাথে যোগাযোগ বা ওনারা না চিনলে, এখন ভাই আমরা তো ভাই আন্দোলন করে আসছি, কারো বাজার করে দিতে পারি নাই। আমাদের বাজার, ঘরেরই বাজার নাই। আবার মানে আমার সন্তানের জন্য, আমার মায়ের চিকিৎসার জন্য আমি ওষুধ কিনতে পারি না, আমার বাচ্চার দুধ কিনতে পারি না। আমি ভাই অন্যের ওই যে নেতাকর্মীর বাসায় বাজার করে দিয়া আপনার ফোকাসে আসতে পারবো, এটা হচ্ছে না আর কি। এই জন্য হয়তো বা আমাদেরকে খবরটা একটু যদি এরকম কিছু হয়েই থাকে, আমি মনে করি, আশা করি হয় নাই, হয়ে থাকে অবশ্যই এই বিভাগের তদারকি করে উনি একমাত্র আমাদের খবরটা নিবে, এটাই আমাদের বিশ্বাস। ধন্যবাদ। সর্বশেষ একটা লাইন বলেন, যেটা হচ্ছে গণমাধ্যম কর্মীদের কাজে লাগবে একজন সাংগঠনিক নেতা হিসেবে, সাংবাদিক নেতা হিসেবে। দেখেন, আমি গণমাধ্যম কর্মীর জন্য একটু কথা বলবো। আপনারা যারা গণমাধ্যমে, আমরা যারা চাকরি করি, কাজ করি,
প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা যদি ঐক্য থাকি, আমরা বর্তমান দেখে এসেছি ফ্যাসিস্ট সরকারের সময় বা ইম্পেরিয়াল গভর্নমেন্টের সময় যেটা দেখেছি, সাংবাদিকদের পিটাইলে কেউ আমরা সামনে আগাচ্ছি না, বা বিভিন্ন সংগঠন আছে কিন্তু কথা বলে না, বলে যে দলীয়করণ সরকার, মানে গণমাধ্যম হয়ে গেছে, প্রায় এরকম দেখা যাচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো ধরনের কোনো আমাদের পেশাদারিত্ব ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, এবং কেউ আমাদেরকে মব তৈরি করে চাকরি মানে হারাইতে পারবে না। আর কেউ বেতন নিয়ে যদি বাড়াবাড়ি করে বা বেতন দিতে চায় না, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তার বেতন দিতেও বাধ্য থাকিবে। সরকার আমাদেরকে যেটা দেয় সেটা আমরা পাবো। স্বাধীন গণমাধ্যমের যেই নির্দেশনা সেটাকে আমরা খুঁজে আমরা তৈরি করে নিতে পারবো। এবং এই কারণে বলে যে আমরা যারা একসাথে সবার সাথে যোগাযোগ মেনটেনেন্স করে আমরা আমাদের পেশাদারিত্ব বজায় রেখে ঐক্যবদ্ধ থেকে একসাথে একজন কলম সৈনিক হিসেবে, কলম যুদ্ধ হিসাবে আমরা আমাদের সঠিক তথ্যটা জনগণের কাছে পৌঁছায় দিব। এবং পৌঁছায় দিতে গেলে যে প্রতিবন্ধকতা আসবে, সেই প্রতিবন্ধকতা মোকাবেলা করার জন্য আমরা ঐক্যবদ্ধ। এবং বিশেষ করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, আমরা যারা ঢাকা সাংবাদিক ইউনিয়নে আছি, আপনারা জানেন আমরা রুচিরুদির আন্দোলনগুলোতে সক্রিয়ভাবে থাকি। এবং সেই দিক থেকে আমি একজন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য হিসাবে আপনাদের ভোটে, ঢাকা সাংবাদিক সদস্যদের ভোটে নির্বাচিত একজন এক্সিকিউটিভ মেম্বার হিসেবে বলতে চাই, কোনো ধরনের ফ্যাসিস্ট সরকারের সময় কাউকে ভয় পাই নাই। আমার সংবাদ সহকর্মীদের ব্যাপারে যখন কোনো ধরনের অন্যায়, অত্যাচার, নির্যাতন বা কোনো ধরনের ইনজাস্টিস হবে, কাউকে ছেড়ে কথা বলবো না, ছেড়ে দেব না। এবং তাদের ব্যাপারে সর্বোচ্চ ভূমিকা পালন করার জন্য যে পর্যন্ত রক্তবিন্দু আছে সে পর্যন্ত কাজ করে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে রাজু আহমেদ ভাই। দর্শক, আজ এই পর্যন্তই। কাল প্রকাশের সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।